তাহলে দেখো, আজকে আমরা ক্লাস 11-এর ঘর্ষণ চ্যাপ্টার থেকে যেসব এমসিকিউ গুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1-এতে আমি 10 পর্যন্ত এমসিকিউ করিয়েছি। ঠিক আছে, আজকে আমি 10-এর পর এমসিকিউ গুলি করাবো। তো এমসিকিউ গুলি করানোর আগে তোমরা একবার সূত্রগুলি দেখে নাও। যে আমরা বলেছিলাম কি, আমি এর আগের ভিডিওতে আমি এটি নিয়ে ডিসকাস করেছিলাম, এটি আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, তো বলেছিলাম কি যে যদি কোনো বস্তু নততল বরাবর নিচের দিকে নামে তাহলে সেক্ষেত্রে তার ত্বরণ কত হয়, এ সমান জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। ঠিক আছে, এবং যদি মন্দন নিয়ে নিচে নামে তাহলে কি হয়, মিউ জি কস থিটা মাইনাস জি সাইন থিটা। ঠিক আছে, আর যদি সেটি কি হয়, মসৃণ হয়, তাহলে সেটি কত হয়, শুধুমাত্র জি সাইন থিটা হয়। ঠিক, আর আমরা এটাতে জানি যে যদি কোনো একটা এম্বরের বস্তু যদি নিচের দিকে ঝুলে থাকে এম জি, তাহলে এটি যদি থিটা হয় তো এটিও কত হবে থিটা, এবং এটি কত হয় এম জি কস থিটা, তো এটিও কত হবে ঠিক এম জি সাইন থিটা। ঠিক আছে, কারণ যেদিকে থিটা হয় সেদিকে কি হয় কস থিটা, যেদিকে থিটা হয় না সেদিকে কি হয় সাইন থিটা। ঠিক আছে, তাহলে এম জি কস থিটার অপোজিট দিকে কত হচ্ছে এন, আর এম জি সাইন থিটার অপোজিট দিকে কত হচ্ছে এফ। ঠিক আছে, ঠিক। তাহলে দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দুটি ব্লক যাদের ভর যথাক্রমে M1 সমান 5 কেজি, M2 সমান 6 কেজি, একটি হালকা সুতোর সাহায্যে একটি হালকা ঘর্ষণবিহীন কপিকল ঝুলিয়ে দেওয়া হলো। M1 এর ভর একটি নততল স্থির অবস্থায় আছে। এই যে M1 এর ভর নততল স্থির অবস্থায় আছে, ঠিক আছে। M2 এর ভর উল্লম্বভাবে ঝুলছে, M2 এর ভরটি ঝুলছে নততল বরাবর 30 ডিগ্রি কোণে আছে, কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে। আর হলে 5 কেজি ভরের ব্লকের ওপর ঘর্ষণ বলের মান ও দিক হলো, এই যে 5 কেজি যে ভর, ঠিক আছে, তার ওপর ঘর্ষণ বলের দিক কোন দিকে হবে। ঠিক আছে, তাকে আমরা দেখি যে M2 এর ভর কত, তাহলে M2 এর ওপর ওজন কত, M2 এর ওপর ওজন হচ্ছে কত 6g। 6g বলতে আমরা কি বুঝি, দেখো যে কোনো যদি একটি বস্তু ঝুলে থাকে তাহলে তার এটি যদি M2 হয় তাহলে এটা কত হবে M2 ইন্টু জি। M2 এর মান দেওয়া আছে কত 6, তাহলে 6 ইন্টু জি, আর জি এর মান দেওয়া আছে 10, তাহলে আমরা বলতে পারি কি যে 6 ইন্টু 10 মানে কত হচ্ছে 60। তাহলে 60 নিউটন বল দ্বারা ঝুলছে কে, 60 নিউটন বল দ্বারা ঝুলছে বস্তুটি। ঠিক আছে, এবং যদি 60 নিউটন বল দ্বারা ঝুলে তাহলে বস্তুটিকে টানবে নিচের দিকে, তবুও এই স্থির আছে, বলা হয় যে M1 বস্তুটি কি আছে স্থির আছে। তো যদি এই স্থির থাকে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। এবার কতটা ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে সেটা তো আমাদের জানা নেই, সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে M1 বস্তুটি স্থির থাকলে, M1 বস্তুটি, ঠিক আছে, স্থির থাকলে আমরা বলতে পারি কি যে F প্লাস M1, F প্লাস কত M1G সাইন থিটা সমান কত 60 নিউটন। ঠিক আছে, ঠিক কিনা, যে এখানে যে 60 বলটা ক্রিয়া হচ্ছে, সেই 60 বলটা কি হচ্ছে, এই দুটি বলের সমষ্টি হচ্ছে। ঠিক কিনা, তবেই তো বস্তুটি এখানে স্থির থাকবে, কারণ নিচের দিকে যে বল কাজ করছে এদিকের বলটা কি হবে, 60 হতে হবে, তাহলে তো স্থির থাকবে। তাহলে আমরা বলতে পারি কি যে এখানে আমরা এফ এর মানটা বের করতে পারি। তাহলে এফ ঘর্ষণ বলের মান বের করতে বলা হয়েছে M1G মানে 5 × জি বলতে কত বুঝি আমরা, জি বলতে বুঝি এখানে 10, ঠিক আছে, ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কত 60। ঠিক আছে, তাহলে এফ প্লাস, ঠিক আছে, কত হবে এটা 50 ইন্টু হাফ, সাইন 30 ডিগ্রি হাফ মানে 25 সমান 60। তাহলে এফ এর মানটা কত বের হচ্ছে 35 নিউটন। এটা 25 হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কত 25, তাহলে হচ্ছে কত আমাদের 35 নিউটন। 60 - 25 মানে কত হচ্ছে 35 নিউটন। ঠিক আছে, তাহলে 35 নিউটন কোন দিকে, 35 নিউটন হচ্ছে কোন দিকে, নিচের দিকে। ঠিক আছে, কেন, কারণ এই যে এটা 60 নিউটন, আর এখানে কি হচ্ছে এটা হচ্ছে 25, এই যে এর ভ্যালুটা কত বের হচ্ছে আমাদের M1G সাইন থিটা, এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত 25 নিউটন। তাহলে বাকি 35 নিউটন কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, তবে তো ব্যালেন্স থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার 35 নিউটন নিচের দিকে। তাহলে অ্যান্সার হবে 35 নিউটন নিচের দিকে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসে। ঠিক আছে, নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক মিউ দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর মিউটা দেওয়া আছে কত আমাদের
মিউ সমান কে এক্স, বস্তুটি নততল বরাবর নেমে আসবে। ঠিক আছে, তাহলে কোনো একটি বস্তু নততল বরাবর নামছে মানে নিচের দিকে কত কাজ করছে এমজি সাইন থিটা। ঠিক আছে, আর উপর দিয়ে ঘর্ষণ বল কত কাজ করছে এফ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা এখানে বলতে পারি যে এমজি, এখানে আমরা লিখি যে এমজি সাইন থিটা, ঠিক আছে, মাইনাস এফ সমান কত এম এ, এম ভরের বস্তুটি যাচ্ছে ত্বরণ নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এমজি সাইন থিটা মাইনাস এফ, এফ বলতে কত বুঝি মিউ এন, মিউ এন, এন বলতে কত এমজি কস থিটা, এমজি কস থিটা, ঠিক আছে, সমান কত এম এ। ঠিক আছে, এই যে এফ সমান আমরা জানি কি, এফ সমান জানি আমরা মিউ এন। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি এখানে এফ সমান কত মিউ এন, আর এন মানে কত এমজি কস থিটা, এই যে এন মানে কত এমজি কস থিটা, তাই এফ সমান কি হয়েছে মিউ এমজি কস থিটা। ঠিক আছে, তাহলে কত হবে এমজি সাইন থিটা মাইনাস, ঠিক আছে, মিউ মানে কত হচ্ছে, আচ্ছা এম এম কেটে যাবে, তাহলে হচ্ছে কত জি সাইন থিটা, জি সাইন থিটা মাইনাস কি হচ্ছে মিউ জি কস থিটা, ঠিক আছে, সমান এ। তাহলে ত্বরণটা কত হচ্ছে আমার জি সাইন থিটা মাইনাস মিউ জি, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। ঠিক আছে, এবার মিউর মানটা কত আছে এখানে, এখানে আমাকে দেখতে হবে মিউর মানটা কত আছে কে এক্স, এখানে দেওয়া আছে মিউর মানটা কত দেওয়া আছে কে এক্স, তাহলে জি সাইন থিটা মাইনাস মিউ সমান কে এক্স, এখানে আলাদা কালি দিয়ে লিখি এটা কি, তাহলে হচ্ছে কে এক্স। ঠিক আছে, তাহলে কত হবে জি কস থিটা সমান হচ্ছে এ, তাহলে ত্বরণের যে মানটা আমাদের বের হচ্ছে সেটা কত হচ্ছে এ সমান এটা। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটার সাথে আমার মিলছে, দেখো স্থির ত্বরণ সহ জি সাইন থিটা সহ নামবে, এটা তো কখনোই হবে না, কারণ ঘর্ষণ গুণাঙ্ক আছে, ঘর্ষণ গুণাঙ্ক থাকলে জি সাইন থিটা কখনোই হবে না, জি সাইন থিটা তখনই হবে যদি মসৃণ থাকে। তারপর কি বলছি স্থির ত্বরণ জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু কস থিটা সহ নামবে না, এটাও হবে না, স্থির ত্বরণ সহ নামবে না, কারণ কি বলা হয়েছে যে নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতিক, মানে যত দূরত্ব বাড়বে ঘর্ষণ গুণাঙ্কটা তত বাড়বে, তাহলে স্থির ত্বরণ কখনো হবে না, মন্দনও হবে না। ঠিক আছে, তাহলে হবে কি পরিবর্তনশীল ত্বরণ। কেন হবে, কারণ যত নিচের দিকে নামছে সরণটা যত বেশি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ত্বরণটা কি হচ্ছে তত বেশি হচ্ছে, কারণ সমানুপাতি বলেছে। ঠিক আছে, কি বলা হয়েছে নিচের দিকে মিউটা দূরত্বের সঙ্গে সমানুপাতি, মানে যত বেশি দূরত্ব বাড়ছে মিউটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে পরিবর্তনশীল ত্বরণ, মানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কোনোটাই স্থির হবে না। ঠিক আছে, কারণ এখানে বলা হয়েছে দূরত্বের সঙ্গে সমানুপাতি মিউটা, এই যে এর মানটা চেঞ্জ হবে যদি কে এক্স এর মানটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কারণ এক্স এর মান তো চেঞ্জ হবে দূরত্ব বাড়লে, তাহলে এটা কি হবে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি হবে অ্যান্সার পরিবর্তনশীল ত্বরণ সহ। ঠিক আছে, তাহলে তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে যে 5 কেজি ভরের, ঠিক আছে, ভরের একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে, তল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.7 ও 0.5, তাহলে কি কি দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ এস সমান কত হচ্ছে 0.7, ঠিক আছে, আর মিউ কে হচ্ছে কত 0.5। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে যে একটি অনুভূমিক বল প্রয়োগ করা হলো যাতে এটি ঠিক গতিশীল হয়, এখানে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে ঠিক গতিশীল হয়। তো ঠিক গতিশীল হওয়ার মানে হচ্ছে যে যার সীমাস্থ মানটা আমাকে বের করতে জানতে হবে আগে আমাদেরকে, যে কত পরিমাণ বল দিলে বস্তুটি কি হবে গতিশীল হবে। ঠিক আছে, তাহলে আমরা লিমিটিং ফ্রিকশন মানে সীমাস্থ ঘর্ষণ বের করব, তাহলে সীমাস্থ ঘর্ষণ এফএল সমান, এফএল সমান কত হচ্ছে মিউ এন, তাহলে মিউ এস যেহেতু স্থির অবস্থায় আছে এখন, সীমাস্থ ঘর্ষণ মানে কি এখন তো স্থির অবস্থায় জাস্ট গতিশীল হওয়ার মোমেন্টে আছে, তো 0.7, আর এন, এন বলতে কত এমজি, ঠিক আছে, যেহেতু ওখানে স্থির অনুভূমিক তলে আছে তাই কত হবে এমজি, তাহলে 5 × জি। ঠিক আছে, তাহলে কত হবে 5 × জি, জি বলতে কত এখানে দেওয়া নেই কিছু, তো আমরা 10 ধরে নিচ্ছি, দেওয়া আছে জি সমান কত 10, এই যে 10 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে
5×10⁻50 মানে হচ্ছে 35 নিউটন। ঠিক আছে, তার ঠিক গতিশীল মানে হচ্ছে গতিশীল হওয়ার প্রবণতা দেখাচ্ছে, ঠিক কিনা? তাহলে আমরা লিখে দিচ্ছি যে ঠিক গতিশীল গতিশীল অর্থাৎ গতিশীল অর্থাৎ ঠিক আছে, গতিশীল হওয়ার প্রবণতা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে গতিশীল হওয়ার প্রবণতা দেখাচ্ছে মানে এই যদি আমার 35 নিউটন বল প্রয়োগ করি তাহলে গতিশীল হতে শুরু করবে, বাট গতিশীল জাস্ট গতিশীল হতে কি করবে, শুরু করবে। তাহলে লিমিটিং ফ্রিকশনের সমান, তাহলে আমার প্রযুক্ত বলটা কত হচ্ছে, এফ সমান কত হবে, 35 নিউটন। মানে 35 নিউটন বল যদি আমি প্রয়োগ করি তাহলে সে কি হবে, গতিশীল হতে শুরু করবে। ঠিক আছে, বা 35-এর বেশি যদি বল প্রয়োগ করি তাহলে গতিশীল হয়ে যাবে, কিন্তু আমার মিনিমাম বল কত প্রয়োগ করতে হবে, 35 নিউটন। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, ব্লকটি চলতে শুরু করার পরও বলটি ক্রিয়া করতে থাকলে ব্লকের ত্বরণ কত হবে। তাহলে দেখো, সীমাস্থ ঘর্ষণ হচ্ছে 35 নিউটন, তাহলে 35 নিউটন পর্যন্ত সে আটকাতে পারবে। ঠিক আছে, মানে জাস্ট 34.99 পর্যন্ত সে আটকাতে পারবে। 35 নিউটন সে জাস্ট গতিশীল হতে শুরু করবে। ঠিক গতিশীল মানে কি, জাস্ট ওর মোমেন্ট নিয়ে নিয়েছে। তাহলে প্রযুক্ত বলের মান কত দিতে গেলে, 35 নিউটন দিতে গেলে কি হবে, সে চলতে শুরু করবে। এখন কি বলছে, যদি চলতে শুরু করে জাস্ট, তাহলে বলছে যে উম, ঘর্ষণ বল তখন কত হবে, বলবো ত্বরণ কত হবে। তাহলে আমরা যদি বের করি, ঠিক আছে, যে গতিশীল হওয়ার সময়, গতিশীল হওয়ার পর গতিশীল হওয়ার পর হওয়ার পর ঠিক আছে, তখন তার সীমাস্থ ঘর্ষণ বের হবে না, তখন চলো ঘর্ষণ বের হবে। তাহলে কি হবে, মিউ কে ইন্টু এম জি, মিউ কে ইন্টু এন, এন মানে তো এম জি, তাহলে 0.5 ইন্টু এম মানে 5 ইন্টু জি মানে কত হচ্ছে 10, তাহলে 25 নিউটন। তখন আর 35 নিউটন কাজ করবে না ঘর্ষণ বল, যদি চলতে শুরু হয়ে যায়। ঠিক আছে, তখন কত কাজ করবে, 25 নিউটন। তখন এই দিকটাতে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা কত কাজ করবে, 25 নিউটন। আর আমরা যাচ্ছি কত নিয়ে, 35 নিউটন নিয়ে। 35 নিউটন দিলে চলতে শুরু হচ্ছে, আর ঘর্ষণ বল চলার সময় কত কাজ করছে, 25। তাহলে কত বলে এগোবে, 35। তাহলে 35 নিউটন মাইনাস 25 নিউটন, ঠিক আছে, সমান কত, এম এ। তাহলে আমরা বলতে পারি কত, 10 সমান কত, এম এ, মানে 5 ইন্টু এ। তাহলে এ সমান কত হবে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে কত ত্বরণ সহ যাবে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ এগোবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে করবে অঙ্কটি। যে প্রথমে আমাদেরকে লিমিটিং ফ্রিকশন বের করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণ বল দিতে হবে যে সে চলতে শুরু করবে। দেখো 35 থেকে বেশি দিলে আরামসে চলতে শুরু করবে, 35 দিলে চলতে জাস্ট আরম্ভ করবে, জাস্ট চলার মোমেন্টটা নিয়ে নিয়েছে। তাহলে আমাদের প্রযুক্ত বল কত লাগবে, 35 নিউটন হলে চলতে শুরু হবে, গতিশীল ঠিক গতিশীল মানে জাস্ট শুরু হওয়ার মোমেন্ট নিয়েছে। তো সেটা কত, প্রযুক্ত বল কত, 35 নিউটন। কিন্তু যখন চলতে শুরু করছে তখন তার 35 নিউটন সীমাস্থ ঘর্ষণ কাজ করবে না, কারণ চল ঘর্ষণের মান কি হয়, কম হয়, কার থেকে, সীমাস্থ ঘর্ষণ থেকে। চলার সময় ঘর্ষণ বল আলাদা কাজ করে, তখন চলার সময় ঘর্ষণ বল আমরা বের করলাম, যে চলার সময় ঘর্ষণ বল কত কাজ করছে, 25। আর যদি 35 বল দেওয়া হয় তাহলে কত হবে, 10 বলে এগোবে। তাহলে সেই 10 বল কত, 10 বল, সেই বলটা কত, এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ বলটা। তাহলে ভর মানে কত, 5, আর এ মানে কত হচ্ছে 2। এ মানে বের হয়ে গেল কত, 2। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, যে সম্পূর্ণ মসৃণ একটি 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তু যে সময় লাগে, 45 ডিগ্রি নতিকোণ বস্তুটি একটি অমসৃণ নততল বরাবর নামতে তার এন গুণ বেশি সময় লাগে। ঠিক আছে, এখানে একটা এন গুণ হতো, ঠিক আছে, কোয়েশ্চেনটাতে লিখতে ভুল হয়ে গেছে, এন গুণ বেশি সময় লাগে। বস্তু ও অমসৃণ নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কি হবে। তো দেখো, প্রথমে আমরা একটা মসৃণ তল নিয়েছি, সেই মসৃণ তলের ত্বরণ কত হয়, জি সাইন থিটা। আর একটা অমসৃণ তল নিয়েছি, সেই অমসৃণ তলের ত্বরণ কত হয়, এ সমান জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। আমরা লিখে দিয়েছিলাম। তো অমসৃণ তলের ক্ষেত্রে কত হয়, দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো অমসৃণ তলের ক্ষেত্রে কত হয় ত্বরণ, এ সমান জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, তাহলে আমরা প্রথম মসৃণের ক্ষেত্রে যদি বের করি, তাহলে মসৃণের যদি আমরা ক্ষেত্রে বের করি তাহলে লিখি
মসৃণ। ঠিক আছে, তাহলে আমরা বের করব এস সমান কি হবে ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস সমান কত হবে 0, যেহেতু প্রাথমিক অবস্থা থেকে শুরু করেছে তাই ইউটা 0। ঠিক আছে, তাহলে 1/2 এ বলতে হচ্ছে জি সাইন থিটা। ঠিক আছে, ইন্টু টি স্কোয়ার, এটাতে শুধুমাত্র টি সময় লেগেছে, তাহলে এস সমান কত হবে 1/2 জি সাইন থিটা। ঠিক আছে, ইন্টু কত টি স্কোয়ার। আর তারপর যদি আমরা অমসৃণের ক্ষেত্রে যাই, কেসটা অমসৃণের যদি ক্ষেত্রে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি এস সমান ইউটি প্লাস 1/2 কত এটি স্কোয়ার। ঠিক আছে, এস সমান কত 0 হচ্ছে, যা ইউটুতে 0 হচ্ছে, তাহলে 1/2 এটি স্কোয়ার, এ বলতে কত জি সাইন থিটা মাইনাস কত মিউ কস থিটা আর গুণিতক কত আছে এন স্কোয়ার টি স্কোয়ার, যেহেতু বলেছে এন গুণ সময় লাগবে তো এন টি হয়ে গেছে, এন টির স্কোয়ার মানে কত এন স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এর সমান কত হচ্ছে, এর সমান হচ্ছে 1/2, ঠিক আছে, জি সাইন থিটা, ঠিক আছে, মাইনাস মিউ কস থিটা এন স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাও এস আর এটাও এস, দুটা এসে কি সমান, তাহলে আমি যদি সমান করে দিই, ঠিক আছে, তাহলে কত হবে আমার দেখা যাক, তাহলে একদিকে হচ্ছে কত 1/2, একদিকে হচ্ছে কত 1/2 জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার সমান এদিকটা কত হচ্ছে 1/2 জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, 1/2 জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, আর এন স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এন স্কোয়ার টি স্কোয়ার, তাহলে কি কাটছে 1/2 কেটে গেল, জি জি কেটে গেল। ঠিক আছে, টি স্কোয়ার কেটে গেল, তাহলে বেঁচে কি থাকছে, তাহলে বেঁচে থাকছে সাইন থিটা সমান সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ারটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1/n স্কোয়ার আর সাইন থিটাটাকে নিচে নিয়ে যাচ্ছি, এন স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলাম আর সাইন থিটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই, ঠিক আছে, বাই কত হবে বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে কত হবে 1/n স্কোয়ার সমান কত হবে 1 মাইনাস মিউ কট থিটা। ঠিক আছে, তাহলে মিউ কট থিটা, ঠিক আছে, তখন কত হবে 1 মাইনাস 1/n স্কোয়ার। ঠিক আছে, তাহলে কট 45 ডিগ্রি, সেটা তো কত হচ্ছে মিউ, মিউ সমান কত হবে 1 মাইনাস 1/n স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু কেন হলো এটা, কারণ থিটার মানটা কত 45 ডিগ্রি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হচ্ছে 1 মাইনাস 1/n স্কোয়ার, তাহলে 1/n স্কোয়ার। ঠিক, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখবে 10 থেকে 20 অবধি যা যা অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে একটু করে নিও। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, থিটা অতিকোণ বিশিষ্ট একটি নততলের উপরের দিকে এম ভরে একটি বস্তুকে ঠেলা হচ্ছে, তাহলে একটি বস্তুকে যদি উপর দিকে ঠেলা হয়, ঠিক আছে, তাহলে বলছে বস্তু ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লক নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে তা হলো, তাহলে দেখো একে ঠেলা হচ্ছে এখানে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর একটা সময় পরে সে এখানে পৌঁছালো। ঠিক আছে, তো এখান থেকে সে এখানে গেল, তো কত দূরত্ব গেল এস দূরত্ব, আমরা মনে করে নিলাম যে এখান থেকে এখানে গেল এবং সে গিয়ে তার বেগটা কি হয়ে গেল শূন্য হয়ে গেল, তাহলে কত দূরত্ব গিয়েছে এস দূরত্ব, কত বেগে গিয়েছে ইউ বেগে গেছে। ঠিক আছে, তো যখন যাচ্ছে তখন বলো, এই যখন আমি এই ছবিটাকে আমি এখানে এঁকেছি, তো যখন উপর দিকে যাচ্ছিল তখন তার নিচের দিকে কি কাজ করছিল এমজি সাইন থিটা। ঠিক আছে, আর ঘর্ষণ বল কত কাজ করছিল এফ সমান মিউ এন, আর এন মানে কত এমজি কস থিটা, আমরা জানি তো যে একে দুটি উপাংশে ভাগ করলে একটা এমজি কস থিটা হবে একটা এমজি সাইন থিটা হবে, তাহলে কার বিরুদ্ধে যাচ্ছিল এমজি সাইন থিটার বিরুদ্ধে, আর এন সমান কত এমজি কস থিটা।
তাই মিউ এম জি কস থিটা হয়েছে। ঠিক আছে, যখন উপর দিকে উঠছিল সেই সময় এটা, আর যখন উপরে উঠে গেছে, যখন উপরে ওঠার সময় স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, তো উপরে ওঠার সময় যখন এইখানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার সময় কি হলো, নিচে নামছে না। তো নিচে নামছে না তার মানে কি, নিচে নামছে না তার মানে হলো যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, উপর দিকে কাজ করছে। দেখো যখন উপর দিকে উঠানো হচ্ছিল, যখন উপর দিকে উঠানো হচ্ছিল তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করছিল, নিচের দিকে। ঠিক আছে, এবার যখন উঠে কোন এখানে স্থির হয়ে গেল, আর তারপরে স্থির হওয়ার পর কোন দিকে ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল স্থির হওয়ার পর যেহেতু যদি আরেকটু উঠানো যায় তো পড়ে যাবে, তো ঘর্ষণ বল এখান থেকে পড়ছে না, তার মানে কি ঘর্ষণ বল উপর দিকে কাজ করছে স্থির হওয়ার পরে। যখন লেগা হচ্ছিল তখন ঘর্ষণ বল নিচের দিকে কাজ করছিল, আর যখন এখানে এখান থেকে এখানে একে উঠানো হচ্ছে, উঠানো হলো এখানে, তখন কি হলো, স্থির হয়ে গেল, তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে পড়ছে না, মানে ঘর্ষণ বল উপর দিকে কাজ করছে। তাহলে স্থির অবস্থায় যখন স্থির আছে তখন কি হচ্ছে, পড়ছে না, তার মানে কি নিচের দিকে যে এমজি সাইন থিটা কাজ করছে, আর এখানে যে এফ কাজ করছে, সেই এফ সমান কত হবে, এমজি কস থিটা। এই যে এফ এর মানটা কার সঙ্গে সমান হবে, এমজি সাইন থিটা, সরি এখানে আমি এমজি কস থিটা লিখে ফেলেছি। ঠিক আছে, তো এটা কত হবে, এমজি সাইন থিটা। ঠিক আছে, দেখো যখন স্থির অবস্থায় আছে তখন এফটা ঘর্ষণ বল উপরে, নিচের দিকে এমজি সাইন থিটা, তার মানে কি হবে, এফ সমান এমজি সাইন থিটা। আর যখন উপরের দিকে উঠছিল, ঠিক আছে, তো উপরের দিকে উঠছিল তখন কি হচ্ছিল, ঘর্ষণ বলও নিচের দিকে কাজ করছে, আর এমজি সাইন থিটাও নিচের দিকে কাজ করছে, তাহলে দুটি বল নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা কি বলতে পারি, যে এফ সমান এম এ, বাধা বল এফটা হচ্ছে, তাহলে তোর যদি আমি এটা বের করতে যাই তাহলে কত হবে, এফ বাই এম, তাহলে কটা বল কাজ করছে নিচের দিকে, দুটা বল কাজ করছে। এখানে এটাকে কি মন্দন, ধীরে ধীরে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে কি মন্দন, ধীরে ধীরে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে কটা বল, কোন দুটো বলের জন্য হ্রাস পাচ্ছে, এই দুটি বলের জন্য হ্রাস পাচ্ছে, কেন উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো নিচের দিকে দুটি বল কাজ করছে। তাহলে কি বলতে পারি আমরা, যে এমজি সাইন থিটা, ঠিক আছে, প্লাস ঘর্ষণ বল এফ বাই কত, এম। ঠিক আছে, এবার তাহলে আমরা কি বলতে পারি, যে এমজি সাইন থিটা প্লাস এফ, এফ মানে কত, ঘর্ষণ বল, ঘর্ষণ বল কত কাজ করছে নিচের দিকে, নিউ এমজি কস থিটা, দুটি বল নিচের দিকে কাজ করছে, একটা এমজি সাইন থিটা এবং একটি কত, নিউ এমজি কস থিটা। তাহলে কত হবে, নিউ এমজি কস থিটা বাই কত, এম। ঠিক আছে, তাহলে এম এম দেখো কমন চলে যাবে, এই যে এম, এই যে এম এম কমন চলে যাবে, তাহলে কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এ সমান কত হবে, এ সমান এম এম কেটে যাবে, তাহলে হবে কত, জি সাইন থিটা, ও কত হবে, জি সাইন থিটা প্লাস মিউ জি কস থিটা। নিচে লিখি একটু, এ সমান জি সাইন থিটা প্লাস মিউ জি কস থিটা। ঠিক আছে, তাহলে এরপর আমরা এ তোর মন্দন পেয়ে গেলাম, মন্দন পেয়ে যাওয়ার পর আমরা দেখতে চাই যে কত দূর পর্যন্ত গিয়ে থামবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি লাগাবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, যেহেতু মন্দন হচ্ছে তাহলে ভি স্কোয়ার শূন্য থেমে যাবে, তাহলে তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, তাহলে এস সমান কত হবে, ইউ স্কোয়ার বাই টু, টু এ। ঠিক আছে, তাহলে এস সমান কত হবে, ইউ স্কোয়ার বাই টু এ, তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে জি সাইন থিটা, ঠিক আছে, প্লাস মিউ জি কস থিটা। ঠিক আছে, তাহলে এস সমান ইউ স্কোয়ার বাই টু, জিটা কমন চলে গেল, তাহলে সাইন থিটা প্লাস এখানে মিউ হবে, তো মিউর জায়গায় আমরা কি বসাতে পারি, দেখো এখানে আমরা একটা জিনিস করতে পারি, যে এফ সমান মিউ, দেখো স্থির অবস্থা যখন ছিল সেই সময় কি এফ সমান কত, এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এফ সমান এমজি সাইন থিটা,
তাহলে এফ সমান কত, মিউ এম জি কস থিটা প্লাস সমান কত, এম জি সাইন থিটা। তাহলে এম জি কেটে যদি যায় তাহলে মিউ সমান কত হবে, টেন থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে কত হবে, টেন থিটা। ঠিক আছে, তাহলে মিউর জায়গায় আমরা কত বসাতে পারি, টেন থিটা। তাহলে মিউর জায়গায় আমরা বসাতে পারি টেন থিটা ইন্টু কত, টেন থিটা ইন্টু হচ্ছে কত, কস থিটা। ঠিক, তাহলে মিউ স্কোয়ার, সরি, ইউ স্কোয়ার বাই কত, টু জি সাইন থিটা, টেন থিটাটাকে যদি ভেঙে দিই সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটাই বেঁচে থাকবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এস সমান হয়ে গেল আমার ইউ স্কোয়ার বাই টু জি, টু জি আর নিচে এর ভিতরে হচ্ছে কত, টু সাইন থিটা, মানে হয়ে যাবে কত, এস সমান ইউ স্কোয়ার বাই ফোর জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে অপশন কি হচ্ছে আমার, ইউ স্কোয়ার বাই ফোর জি সাইন থিটা। তাহলে ইউ স্কোয়ার বাই কি হচ্ছে, ফোর জি সাইন থিটা। ঠিক আছে, তারপর দেখো 16 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে। বলা হয়েছে একটি অমসৃণ অনুভূমিক তলে অবস্থিত একটি ব্লকের তলের ওপর দিয়ে গতিশীল করার জন্য স্পর্শ তলের সমান্তরালে যে বল প্রয়োগ করা হয় তার বৃদ্ধির সঙ্গে ঘর্ষণ বলের মান যেভাবে পরিবর্তিত হয় তার নিচে লেখচিত্র সাহায্যে দেখানো হলো। দেখো এখানে চারটি লেখচিত্র দেওয়া আছে। ঠিক আছে, এবং সেই লেখচিত্র থেকে আমাদেরকে বুঝতে হবে যে ঘর্ষণ বল আর প্রযুক্ত বল কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, কোন অপশনটি আমাদের সঠিক। তো নর্মালি আমরা কি জানি যে কোনো একটি বস্তুর উপর বা কোনো একটি ব্লকের উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে সেই বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলের মান কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, যে পরিমাণে আমরা বল প্রয়োগ করি ঘর্ষণ বলের মান কি হয়, বৃদ্ধি পায়। কত সময় পর্যন্ত, সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত। তারপর কি হয়, যদি আমরা তারপরেও যদি বল প্রয়োগ করতে থাকি, যদি তার থেকে বেশি বল প্রয়োগ করি সীমাস্থ ঘর্ষণের থেকে, তখন কি হয় বলো না, যে বস্তুটি চলতে শুরু হয় এবং যতটা বল লাগছিল চলানোর আগে পর্যন্ত সেই পরিমাণ আর বল আমাদের লাগে না। তখন কি হয়ে যায়, তার মানে অতটা বল লাগছে না, তার মানে কি ঘর্ষণটা অবশ্যই কমে গেছে। আমরা নিজেও জানি যে সাইকেলকে আমাদের প্রথম চালানোর জন্য যা পরিমাণ বল লাগে, যে পরিমাণ বল লাগে সাইকেলটা একবার চলার পর সেই পরিমাণ আর বল লাগে না। তার মানে অবশ্যই ঘর্ষণ বলটা কি হয়েছে, তখন কমে গেছে। তাহলে আমাদের এটি তো হবে না যে সোজা সোজা ঘর্ষণ প্রযুক্ত বল বাড়ছে ঘর্ষণ বলও বাড়ছে তারপরে সমান যাচ্ছে, অমনি তো হবে না। কি হচ্ছে, একটু কমে যায় তারপরে সমান যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটি, বি। ঠিক আছে, তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে বি। ঠিক আছে, তারপরে কোশ্চেন, তারপর দেখো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে এ ব্লকের ভর 10 কেজি, তাহলে 10 কেজি যদি ভর হয় তাহলে নিচের দিকে কত হবে, 10 জি। আর তল এবং ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে আমার কি দেওয়া আছে, মিউ এসটা দেওয়া আছে, যেটা কত 0.22। আর কি দেওয়া আছে, চল ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ কে সমান কত দেওয়া আছে, 0.2। ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর কত হবে, বি ব্লকটির ভরটাকে আমরা কত ধরেছি, এমবি। ঠিক আছে, তাহলে এমবি যদি ধরি তাহলে নিচের দিকে কত হবে, এমবি ইন্টু জি। ঠিক আছে, তাহলে নিচের দিকে বল কত কাজ করছে, এমবি ইন্টু জি। বলছে ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর কত হবে। তা এই ব্লক দুটিকে গতিশীল করতে হলে এ কত বাধা দিচ্ছে, এদিক থেকে ঘর্ষণ বল বাধা দিচ্ছে। যখন সে না এদিক থেকে যাবে তখন ঘষা লাগবে, তাহলে ঘর্ষণ বল বাধা দিচ্ছে। তাহলে এই ঘর্ষণ, এই বলের মানটা কি হচ্ছে, বেশি হচ্ছে ঘর্ষণ বলের মানটা। তাই যদি স্থির আছে, স্থির আছে তার মানে কি এই বলের মানটা, এর যেটা সীমাস্থ মান তার থেকে আমাকে কি করতে হবে, M2 এমবি ইন্টু জি এর মানটা বেশি দিতে হবে। এই যে দেখো, এর যদি যেটা সীমাস্থ মান, এর সীমাস্থ মান যদি 10 হয় তাহলে আমাকে 10-এর থেকে নিচের দিকে বেশি বল দিতে হবে, তাহলে তো সে নিচের দিকে নামবে। তাহলে আমার এই যে লিমিটিং ফ্রিকশন যেটা সীমাস্থ ঘর্ষণ বলি আমরা, তার থেকে এটা কি কি হতে হবে, বেশি হতে হবে, তাহলে কি হবে, গতিশীল হবে। তাহলে আমরা কি বলবো, যে গতিশীল, গতিশীল করতে হলে আমরা কি বলতে পারি, যে এমবি ইন্টু জি গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে কি, লিমিটিং ফ্রিকশন। তাহলে এমবি ইন্টু জি গ্রেটার দেন ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন মানে এফ সমান কি, মিউ এন। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমার কি, এন। নিচের দিকে এমজি। কোন তল সবসময় লম্ব বল কেমন ভাবে কাজ করে,
তলের সঙ্গে লম্ব থাকে, ঠিক আছে। তো এটা তল, তো তলের সঙ্গে লম্ব হবে নিচের দিকে কত 10g, তাহলে এটা হচ্ছে কি n, ঠিক আছে। তাহলে আমার কি হবে mb ইন্টু জি সমান বা গ্রেটার দেন ইকুয়াল টু দিতে পারো কত মিউ mg, ঠিক আছে। এর মিউ এস হবে যেহেতু লিমিটিং ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সর্বোচ্চ মান, তাহলে জি জি কেটে গেল, তাহলে mb সমান কত হবে মিউ এস মানে 0.22 ইন্টু জি, জি বলতে কত এম 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 বলতে 10 কেজি, তাহলে কত হবে 2.2 কেজি, ঠিক আছে। তাহলে আমার অপশন কত হচ্ছে বি। এবার 18 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে বি ব্লকের উপর একটি ঘাত বল প্রয়োগের ফলে এর একটি প্রাথমিক বেগ যেটা ভি ধরা হয়েছে, ঠিক আছে। প্রাথমিক বেগ কত ধরা হয়েছে ভি, নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। ব্লক এবং তলটির ঘর্ষণ মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক হলে ব্লক কত সময় পর থেমে যাবে, ব্লকটি কত সময় পর থেমে যাবে। তাহলে আমি কি বলতে পারি, যে ক্ষেত্রে আমার কি দেওয়া আছে দেখো, যদি একটা বেগ নিয়ে যায় তাহলে ঘর্ষণ বল পেছন দিকে কাজ করছে, যে ঘর্ষণ বল তাকে কি করছে বাধা দিচ্ছে, যাতে করে থেমে যাচ্ছে মানে কি হচ্ছে মন্দন হচ্ছে, তাহলে ঘষা লাগছে, ঠিক আছে। তো যদি বাইরে থেকে আমরা বল প্রযুক্ত না করি তাহলে একটা ঘাত বল দেওয়ার কারণে, ঘাত বল মানে একটা ক্ষণস্থায়ী বল দেওয়ার কারণে কিছুটা দূর গেল এবং থেমে গেল, তারপর ধীরে ধীরে কি হচ্ছে মন্দন হচ্ছে। তাহলে আমরা কি জানি ঘর্ষণ বল কত কাজ করছে, এক্ষেত্রে এফ সমান কত মিউ এম জি মিউ এন, ঠিক আছে। যেহেতু নিচের দিকে কত কাজ করছে এমজি, উপর দিয়ে কত কাজ করছে এন, তাহলে এন সমান কত এমজি, তাহলে মিউ এন এফ সমান কি হয় মিউ এন হয়, আর এন সমান কি হয় এমজি, ঠিক আছে। ঠিক, তাহলে আমরা এরপর কি বলতে পারি যে মন্দন, তাহলে মন্দন সমান কি বলতে পারি, মন্দন মানে কি বাধা বল, বল বাই কি ভর, তো বাধা বল কত মিউ এমজি, আর ভর কত ভর হচ্ছে এম, তাহলে এর সমান আমরা কি লিখতে পারি মিউ জি, ঠিক আছে। এরপর আমার কি বলছে কত সময় পর থেমে যাবে, সময় বার করতে বলা হয়েছে, তাহলে ভি সমান কত ইউ মাইনাস এটি, সময় আসছে, আর বেগ আছে অন্তিম বেগ আছে প্রাথমিক বেগ আছে, তাহলে অন্তিম বেগ তো শূন্য, কত সময় পর থেমে যাবে, তারপরে এটা হয়ে গেল কত শূন্য সমান হয়ে গেল কত ভি মাইনাস এ, এ বলতে কত, এ বলতে আমরা পেয়েছি কত মিউ জি ইন্টু টি, ঠিক আছে। তাহলে টি সমান কত হবে ভি বাই মিউ জি, ঠিক আছে। তাহলে টি সমান হয়ে গেল কত ভি বাই মিউ জি, এটা, ঠিক আছে। 18 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। তারপর দেখো 19 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, ওই যে একটা অর্ধগোলাকৃতি বাটির ভিতরে তল বেয়ে একটি পতঙ্গ খুব ধীরে ধীরে উপরে উঠছে, পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কত মিউ সমান 1/3। পতঙ্গ সর্বোচ্চ অবস্থান এবং অর্ধগোলাকৃতি তলের কেন্দ্রে সংযোগকারী রেখা উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ করলে, তার মানে এই কোণটি কত করা হয়েছে আলফা। দেখো এরকম একটা অঙ্ক করিয়েছিলাম আমি, যে এই পয়েন্টটাতে, ঠিক আছে, নিচের দিকে কত কাজ করছে এমজি, এবং এটি যেটা কত হবে এমজি কস আলফা, যেহেতু এই কোণটি যদি আলফা হয় তো এই কোণটি কত হবে আলফা, কারণ এই কোণ এই লাইনটি আর এই লাইনটি সমান্তরাল লাইন, তাহলে এটি আলফা হলে এটিও আলফা, তাহলে এটি হচ্ছে কি এমজি কস আলফা, আর এটি কত হবে এমজি সাইন আলফা। আর যেহেতু পড়ছে না, ঠিক আছে, পড়ছে না ধীরে ধীরে উপরে উঠছে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে উপরের দিকে, সর্বোচ্চ অবস্থান মানে আমরা ধরে নিয়েছি যে এই অবস্থান পর্যন্ত পারবে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে উপর দিকে, আর নিচের দিকে কত কাজ করছে এমজি সাইন আলফা। তাহলে স্থির অবস্থায় আমি বলতে পারি কি না এখানে যে এফ সমান কত হবে এমজি সাইন আলফা, ঠিক আছে। আর এফ মানে কত মিউ এন, আর এন মানে কত এমজি কস আলফা সমান কত এমজি সাইন আলফা, ঠিক আছে। তাহলে এমজি এমজি কেটে গেল, তাহলে হয়ে গেল কত মিউ কস আলফা সমান কত হবে সাইন আলফা, ঠিক আছে। তাহলে মিউ সমান 10 আলফা, আর মিউ সমান 1/3 দেওয়া আছে, তাহলে 10 আলফা,
তাহলে cot আলফা সমান 3, cot আলফা সমান কত হচ্ছে 3। ঠিক, তাহলে 19 পর্যন্ত কোশ্চেনগুলি হয়েছে। 20 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে একটি অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণহীন কপিকল আছে। কপিকলের ওপর দিয়ে একটি অতিক্রান্ত হালকা অপ্রসার্য সুতোর এক প্রান্তে টেবিলের ওপর রাখা এ ব্লকের সঙ্গে যুক্ত সুতো এ ব্লকের সঙ্গে যুক্ত, ঠিক আছে। সুতোটির অপর প্রান্তে বি ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বি ব্লককে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ও বি ব্লকের ভর দেওয়া আছে 15 কেজি এবং 10 কেজি। তাহলে দেওয়া আছে বি ব্লকের ভর কত 10 কেজি, তার মানে নিচে হচ্ছে কত 10 জি, ঠিক আছে। তাহলে 10 জি হয়ে গেল নিচে। এরপর এর ভর কত দেওয়া আছে 15 কেজি, ঠিক আছে। কিন্তু এখানে আর কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে ঘর্ষণ গুণাঙ্ক 0.4, আর বলা হয়েছে কি এ ও বি ব্লক দুটিকে স্থির রাখার জন্য, এই যে এ ব্লকটি আর বি ব্লককে স্থির রাখার জন্য, মানে নিচে নামবে না, ঠিক আছে। তাহলে এ ব্লকের ওপর ন্যূনতম যে ভরের ওপর একটি ব্লক সি কে বসাতে হবে, তা হলো, তাহলে এ ব্লকের ওপর একটি ব্লক বসাতে হবে যার ফলে এটি নামবে না। যদি শুধুমাত্র এ ব্লককে রাখা হয় তাহলে সেটি নিচে নেমে যাচ্ছিল। তাই একটি যদি আমি ভারী বস্তু রেখে দিই এ ব্লকের উপর, তাহলে কি হবে, এটা ভারী হয়ে যাবে, টোটালটা পুরো সিস্টেমটা ভারী হয়ে যাবে, তখন এটা কি হবে নিচে নামবে না। তাহলে এই পুরোটির ভর আমি ধরে নিচ্ছি বড় এম। তাহলে পুরোটির ভর যদি আমরা ধরে নিই তাহলে করতে আমাদের কি হবে, সুবিধা হবে। তাহলে এর পুরোটির ভর আমি যদি বড় এম ধরি, তাহলে বড় এম ইন্টু কত হবে জি, নিচে এম জি, আর উপর দিকে কত হবে, উপর দিকে আমাদের লম্ব বল কত এন। তাহলে আমি বলতে পারি কি যে এন সমান এম জি। আর আরেকটা জিনিস, যে বড় এম সমান আমরা কি জানি, বড় এম সমান আমরা জানি দুটিরই ভর, একটা এ বস্তুর ভর প্লাস কত একটা সি বস্তুর ভর, ঠিক আছে। তাহলে আমরা আর কি বলা, আর কি দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তো ঘর্ষণ গুণাঙ্ক যখন দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি যে ঘর্ষণ বল এদিকে কাজ করছে, তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করছে যেহেতু নামার উপক্রমে আছে, ঠিক আছে। এখন কি বলছে নিচে নামবে না, নিচে নামবে না, তার মানে কি যে নিচের দিকে যে বল কাজ করছে আর ঘর্ষণ যে বল কাজ করছে সেটা কি হবে সমান সমান। তাহলে আমরা কি বলতে পারি যে এফ সমান 10 জি, ঠিক আছে। আর এফ মানে কি হয় মিউ এন সমান কত 10 জি, আর এন মানে কত, এন মানে হচ্ছে বড় এম ইন্টু জি, ঠিক আছে, সমান 10 জি। আর জি জি কেটে গেল, তাহলে কত হয়ে যাবে, তাহলে আমাদের বের হয়ে যাবে বড় এম সমান 10/মিউ, আর মিউর মান দেওয়া আছে কত 0.4, তাহলে 0.4, তাহলে হয়ে গেল 25। তাহলে বড় এম সমান 25 কেজি। তা আমরা কি জানি যে সি বস্তুর ভর বলা হয়েছে, তো সি বস্তুর বড় এম সমান কি হয় এম এ প্লাস কত এম সি, এম এ মিনিট, হ্যাঁ, এম এ প্লাস এম সি, ঠিক আছে। তাহলে এম এ বলতে কত 15 কেজি দেওয়া আছে, এম প্লাস এম সি, ঠিক আছে, সমান কত 25। তাহলে এম সি সমান কত 10 কেজি। তাহলে টোটালটা যদি 25 কেজি হয়, টোটালি যদি 25 কেজি হয়, তাহলে যদি এটি যদি 15 কেজি হয়, তাহলে অবশ্যই সি বস্তুর ভর কত হবে 10 কেজি। তাহলে টোটাল 25 কেজি যদি হয় তাহলে সে নিচে নামবে না, তাহলে অবশ্যই সি বস্তুর ভর কত হবে 10 কেজি, ঠিক আছে। তাহলে তোমাদের 20 পর্যন্ত করানো হয়ে গেছে, তোমরা ভালো করে অঙ্কগুলি করে নিও, 10 থেকে 20 পর্যন্ত অনেকটা কনসেপ্টের অঙ্ক আছে, ঠিক আছে।